ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে এখনো ৬টি লেভেল ক্রসিং অরক্ষিত। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, দ্রুত ঝুঁকিমুক্ত করার দাবি স্থানীয়দের। মাদারীপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম আদালত। ১ বছরে ১,০০০-এরও বেশি মামলা নিষ্পত্তি, অপরাধ কমার দাবি ইউপি চেয়ারম্যানদের। এবং বিশ্ব ইজতেমা সামনে রেখে প্রস্তুত হচ্ছে টঙ্গীর তুরাক্তির। স্বেচ্ছায় শ্রম দিচ্ছে মুসল্লিরা। ৩১ জানুয়ারি শুরু হবে প্রথম পর্ব। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সভায় থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের আয়োজন নিয়ে। আজ থাকছি ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে এখনও ৬টি লেভেল ক্রসিং অরক্ষিত। প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। দ্রুত ক্রসিংগুলো সুরক্ষিত ও ঝুঁকিমুক্ত করার দাবি স্থানীয়দের। তবে ডাবল রেল লাইনের চলাচল কাজ শেষ হলে ক্রসিংগুলো আধুনিক মানের করার পরিকল্পনার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর রেল ক্রসিংয়ে দীর্ঘদিন নেই কোনো নিরাপত্তা ব্যারিয়ার, এমনকি গেটম্যানও নেই। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রেল লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে বিভিন্ন যানবাহন সহ এলাকাবাসী। রসুলপুরের ভাঙ্গারপুল, আলীগঞ্জ বাজার এবং শহরের উকিলপাড়া রেল ক্রসিংয়েরও একই দশা। এছাড়া শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট চাষাড়া ও ১ নম্বর রেলগেটে ব্যারিয়ার থাকলেও বর্তমানে সেগুলো অকার্যকর। রেল ক্রসিংয়ের কাজ চালানো হচ্ছে দড়ি দিয়ে। লোক নাই, তারপরে আপনার বাস ফালাইতে পারে না। এই কারণে আমাদের সবসময় আপনাদের একটা ঝুঁকিপূর্ণতা থাকি, কখন জানি অ্যাক্সিডেন্ট হইলো। ট্রেন ওই দূরেতে যদি কেউ দেখে তাহলে একটু গাড়িটা থামায়। যানমালের কোনো নিরাপত্তা নাই, প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে, মানুষ মারা যায়। স্বল্প সময়ে ঢাকায় যাতায়াতের জন্য রেলপথই নারায়ণগঞ্জের মানুষের আস্থার পথ। তাই যোগাযোগের এই মাধ্যমকে আধুনিক ও সুরক্ষিত করার দাবি তাদের। রেল ক্রসিংটার ভিতরে কয়দিন পর পর অ্যাক্সিডেন্ট হয়। লাইনম্যান নাই, তাও কোনো বাসও নাই, কেউ কোনো এটা দিকে কেউ তাকাচ্ছে না বা দেখছেও না। অতি তাড়াতাড়ি এখানে একটা আর গেটম্যান দেওয়া উচিত। ফতুল্লা স্টেশনের পর থেকে অরক্ষিত লেভেল ক্রসিংগুলো অবৈধ জানিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ডাবল রেল লাইনের কাজ চলমান। শেষ হলে কেটে যাবে অনেক সমস্যা। ডাবল লাইনের কাজ শেষ হওয়ার পরে স্টেশনগুলো অনেক সুন্দর হবে, লেভেল ক্রসিং গেটগুলোও সুন্দর হবে। সেখানে আমাদের অনেক ভালো ভালো স্মার্ট গেটম্যানরা থাকবে। সুন্দরভাবে আমরা ট্রেন পরিচালনা করব এবং রাস্তার বিপরীতে গেট বন্ধ করার যথাযথ ব্যবস্থা নিতে পারব। ১৬ কিলোমিটার দৈর্ঘ্যে ঢাকা নারায়ণগঞ্জ রেল রুটে প্রতিদিন ৮ জোড়া ট্রেন ১৬ বার যাওয়া আসা করে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ডাকাতির নাটক সাজিয়ে পরিকল্পিত হত্যার দাবি পরিবারের। নিহত মিরনের নামে চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। মাদারীপুরে জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম আদালত। গত ১ বছরে এই আদালতে দেওয়ানিয়া ও ফৌজদারি ১১২৯টি মামলার নিষ্পত্তি হয়েছে। আইনজীবী নিয়োগ ছাড়াই অভিযোগের দ্রুত সমাধান পাওয়ায় খুশি বাদী দুপক্ষই। এতে অপরাধ কমছে বলে দাবি ইউপি চেয়ারম্যানদের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন। মাকসুদা বেগম মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি গ্রামের বাসিন্দা। প্রতিবেশী সাহেব আলী খালাসিকে ১ বছর আগে ২৫,০০০ টাকা ধার দেন, কিন্তু কিছুতেই পাওনা টাকা আদায় করতে পারেননি তিনি। এলাকার অনেককেই জানালেও মেলেনি কোনো সুরাহা। শেষমেশ গত ২২ ডিসেম্বর গ্রাম আদালতে অভিযোগ দেন মাকসুদা। পরে গ্রাম পুলিশের মাধ্যমে সাহেব আলী খালাসিকে ডাকা হয়। ৪ জানুয়ারি ইউপি চেয়ারম্যানকে প্রধান করে ৫ সদস্য নিয়ে বসে গ্রাম আদালত। ঘণ্টাব্যাপী চলে উভয় পক্ষের শুনানি। সাক্ষ্য প্রমাণ শেষে মাকসুদার পাওনা টাকা পরিশোধের নির্দেশ দেন গ্রাম আদালত। মুহূর্তেই সংগ্রহ করে ৫,০০০ টাকা এবং ১ সপ্তাহের মধ্যে বাকি ২০,০০০ টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়, যা হয়েছে বাস্তবায়নও। মাকসুদার মতো শত শত মানুষ হাতের কাছেই পাচ্ছেন গ্রাম আদালতের এই সুবিধা। কোনো প্রকার হয়রানি ও ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পাওয়ায় খুশি দুপক্ষই। টাকা পয়সা লাগে নাই, আমার কোনো খরচ লাগে নাই, এই জন্য আমি খুশি। টাকাটা আমি তো 1 বছর ঘুরে পাইছি। গ্রাম আদালতে সিটি করছে, আমি হাজির হয়েছি, কিছু দিছি আর কিছু পাইতে আছি। গ্রাম আদালতে যেটা করছে চেয়ারম্যান, ওইটাই আমি দিয়ে দিছি। এমন একটা সুন্দর জায়গা, তাতে সাধারণ অসহায় দুস্থদের
কোর্ট কাছারিতে যে হয়রানি হওয়া লাগে না। আবেদন ফি 10 টাকা, ফৌজদারি 10 টাকা, দেওয়ানি 20 টাকা। এই 10 টাকার বিনিময়ে সে একটা ন্যায় বিচার পায়। উচ্চ আদালতে যাওয়ার সাহস করে না, তারা খুবই আগ্রহ সহকারে আমাদের গ্রাম আদালতে আসে। স্বামী স্ত্রীর বিরোধ থাকলে ভরণ পোষণ না, সেই নিষ্পত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিষ্পত্তি করতে পারে। দেওয়ানি ও ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ 3 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে গ্রাম আদালতে, আর মিথ্যা অভিযোগ প্রমাণ হলে 5,000 টাকা জরিমানারও বিধি রয়েছে। ইউপি চেয়ারম্যান ও বিচারকগণ জানান, গ্রাম আদালতে এলাকার সমস্যাগুলো নিষ্পত্তি হওয়ায় কমেছে অপরাধের সংখ্যা। গ্রাম আদালতে যারা বিচারক এরা অনেক দায়িত্বশীল এবং আমরা সততার সাথে নিষ্ঠার সাথে চেষ্টা করি আমরা এগুলো নিষ্পত্তি করার জন্য। তারা অনেক সন্তুষ্ট ভাবেই এখান থেকে আসলে এই বিরোধগুলো মীমাংসা করার পরে তারা এখান থেকে সন্তুষ্ট হয়ে তারা চলে যায়। ইউনিয়নের বাসিন্দাদের গ্রাম আদালতমুখী করতে নানা কার্যক্রমের কথা জানায় স্থানীয় সরকার বিভাগ। সহজে অল্প খরচে অল্প সময়ে যেন মানুষ সেবাটা পায়, এটার জন্য আমরা গ্রাম আদালতকে সক্রিয় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি, প্রচারণা চালাচ্ছি। জেলার 59টি ইউনিয়ন পরিষদের মধ্যে গ্রাম আদালতের এজলাস রয়েছে 47টি ইউনিয়নে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এছাড়া মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার, অভিজিৎ। তার সঙ্গে অতিথি হিসাবে আছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম। প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। গ্রামীণ জনপথে যে প্রান্তিক মানুষ রয়েছেন তাদের নানা রকম যে সমস্যা এবং বিরোধ সেগুলো নিষ্পত্তি করার জন্যই কিন্তু এই গ্রামীণ আদালত যেই সক্রিয়করণ সেই প্রকল্প কিন্তু শুরু হয়েছে 2023 সাল থেকে, এবং সেই প্রকল্পের আওতায় কিন্তু প্রতিটি জেলায় একজন করে ম্যানেজার নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু এই কাজগুলো তদারকি করছেন এবং তারা বলছেন যে মাত্র 10 টাকা যে ফি জমা দিয়ে যেটি ফৌজদারি আদালতের মামলা এবং 20 টাকা জমা দিয়ে কিন্তু যেগুলো দেওয়ানি আদালতের সমস্যা সেগুলো নিষ্পত্তি করা সম্ভব, এবং কোনো রকম যে আইনজীবী এখানে নিয়োগ ছাড়াই এই সমস্যাগুলোর সমাধান পাচ্ছেন দ্রুত, সেখানে কিন্তু এটি জনপ্রিয় হয়ে উঠছিল। এবং 2024 সালের যেই এই মুন্সিগঞ্জ জেলার 6টি উপজেলার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু সরাসরি 641টি অভিযোগ জমা পড়ে ইউনিয়ন পরিষদগুলোতে, এবং এখানকার যে জুডিশিয়ারি থেকে এই ইউনিয়ন পরিষদে তদন্তের জন্য পাঠানো হয় কিন্তু আরও 212টি অভিযোগ। এর মধ্যে 853টি অভিযোগ কিন্তু নিষ্পত্তি, মোট যে 853টি অভিযোগের মধ্যে নিষ্পত্তি হয়েছে 543টি। এর মধ্যে কিন্তু ক্ষতিপূরণ আদায় করা হয়েছে 30,43,900 টাকা। তারা বলছেন নিষ্পত্তির হার 64%। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের কারণে কিন্তু অনেক যে চেয়ারম্যান তারা এলাকায় না থাকবার কারণে বা বিভিন্ন রকম সমস্যা ফেস করবার কারণে কিন্তু এই আদালতগুলো যে সপ্তাহে নির্দিষ্ট সময়ে একদিন বসতো সেটি কিন্তু যথাসময়ে না বসলেও অভিযোগ তারা নিষ্পত্তি করছেন। এবং এখানকার স্থানীয় সরকার বিভাগের যে উপপরিচালক মৌসুমী মাহবুব তিনি বলছিলেন যে এখানে গেল 3 মাসে 133টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে কিন্তু তারা 126টি নিষ্পত্তি করতে পেরেছেন। আর পিছনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তির ব্যাপারে তারা তাগিদ দিচ্ছেন। এবং এই যে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়াটি আরও বেগবান করবার চেষ্টা তারা করছেন, এবং তারা বলছেন যে এই যে এখানকার যে সমস্যা কোনো ইউনিয়ন পরিষদে কিন্তু প্যানেল চেয়ারম্যানকে প্রশাসনিক এবং সব রকম বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে যাতে দ্রুত এই সমস্যাগুলো নিষ্পত্তি করতে পারে। এবং এই গ্রামীণ পর্যায়ে যে গ্রাম আদালত সেটি জনপ্রিয় করবার জন্য কিন্তু সব রকমের পদক্ষেপ তারা চালু রাখছেন বলে জানাচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের 68টি ইউনিয়নের গ্রাম আদালতের সবশেষ খবর। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মাত্র 10 টাকার বিনিময়ে গ্রাম আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়। গত 1 বছরে মাদারীপুরে প্রায় 1200 মামলা নিষ্পত্তি হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো মাদারীপুরের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাসিবুল আলমের সাথে। তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রায় 1200 মামলা নিষ্পত্তি হয়েছে, যারা অভিযোগ দিয়েছেন তারা তো ইউনিয়নের বাসিন্দা, তা সেক্ষেত্রে চেয়ারম্যান যেহেতু প্রধান বিচারক,
তার পক্ষপাতিত্বর কোনো অভিযোগ থাকে কিনা, বা তিনি যেহেতু রাজনীতি করেন সেক্ষেত্রে ন্যায় বিচার প্রত্যাশা করা যায় কিনা, আর এছাড়া কোনো এই ক্ষেত্রে কোনো তার দলীয়করণের ক্ষেত্রে যে বিবাদী পক্ষ বা প্রতিবাদী পক্ষ সেক্ষেত্রে তার পক্ষে রায় যায় কিনা, এই ব্যাপারটা আমাদের একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। বিগত 2024 সালে মাদারীপুরে মোট 1129টি মামলা নিষ্পত্তি হয়েছে। কোনো মামলা নিয়ে আমরা কোনো ধরনের কোনো অভিযোগ পাইনি। খুব সুচারুভাবে সুন্দরভাবে মামলাগুলো নিষ্পত্তি করেছে। কোনো লেভেল থেকে কোনো ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, অনেক সময় দেখা যায় যে চেয়ারম্যান বা যে 5 সদস্যের কমিটি রয়েছে যারা যে রায় দেন বা দুই পক্ষকে মানার জন্য যে আপোষ করে থাকেন, সেক্ষেত্রে দুই পক্ষ তো অনেক সময় এই বিচারটা না মানেন, তো সেক্ষেত্রে আপনাদের কি করণীয় থাকে? সেক্ষেত্রে করণীয় আছে, যেখানে বাদী পক্ষের 2 জন আর প্রতিবাদী পক্ষের 2 জন সমান সংখ্যক লোক ওখানে উপস্থিত থাকেন। কেউ যদি কারোর রায়ে যদি সন্তুষ্ট না হয়, তাহলে আমাদের পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের আওতায় সার্টিফিকেট মামলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে করতে পারে। সেখান থেকে তারা সেই ক্ষতিপূরণটা আদায় করে নিতে পারে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে গ্রাম আদালত সম্পর্কে তো গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষজনের অনেকটা ধারণাও নাই, তো এই যে গ্রাম আদালতমুখী করার জন্য আপনারা কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছেন বা করছেন? আসলে এখানে সচেতনতা বেশি জরুরি দরকার, এবং সবচেয়ে বেশি দরকার যে প্রচারণাটা। আমাদের অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্ট একটা প্রকল্প চলমান রয়েছে। সেই প্রকল্পের আওতায় আমাদের এখানে অনেক ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আমরা করছি, মানুষজনকে সচেতন করছি। আমাদের তো বিভিন্ন সময় পরিদর্শন থাকে, পরিদর্শনে যে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি। আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে প্রশিক্ষণ করানো হয়, সেই প্রশিক্ষণের মাধ্যমেও আমরা এনজিও দেরকে আমরা সম্পৃক্ততা করছি এখানে, তারাও জনগণকে সচেতন করছেন, যার কারণে জনগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে গ্রাম আদালতমুখী হচ্ছে। মাদারীপুরতে 59টি ইউনিয়ন রয়েছে, সেই 59টি ইউনিয়নের মধ্যে সবগুলো ইউনিয়নে তো এজলাস নেই, অর্থাৎ গ্রাম আদালতে বিচার করার যে জায়গাটি সেটি কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে আপনারা বাকি যে এজলাস সংকট রয়েছে সেগুলো পূরণ করার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? আসলে যে কটিতে এজলাস নেই সেই কটিতে আসলে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবনই নেই। তারা কোন রকম একটা ভাঙা বাড়ি ভাড়া নিয়ে ওখানে করে, ওখানে এজলাস করার কোনো সুযোগ নেই। ওখানে ভবন হয়ে গেলে আমাদের প্রজেক্টের আওতায় এজলাস করে দেওয়ার মতো সক্ষমতা আমাদের রয়েছে। এই গ্রাম আদালত পরিচালনার ক্ষেত্রে আপনারা কোন কোন ধরনের অভিযোগগুলো আপনারা বেশি পেয়ে থাকেন? এটা বেশিরভাগ পাওয়া যায় আপনার হলো, ধরেন প্রতিবেশীর সাথে বাড়ির জমির সীমানা নিয়ে যে ঝামেলা, জমি জমা সংক্রান্ত ঝামেলাটা বেশি পাওয়া যায়। তারপরে হলো কেউ টাকা ধার নিয়েছে, সে ধার ফেরত দিচ্ছে না, এই একটা ঝামেলা। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ভরণ পোষণ নিয়ে দ্বন্দ্ব, এই ধরনের অভিযোগগুলো সবচেয়ে বেশি আসে। গ্রাম আদালতে আসলে যে অভিযোগগুলো বেশি এসে থাকে আমরা যতটুকু জানতে পেরেছি, সেক্ষেত্রে পারিবারিক বিরোধ এবং জমি জমা সংক্রান্ত এবং টাকা পয়সা লেনদেনের বিষয়গুলো কিন্তু গ্রাম আদালতে বেশি অভিযোগ আসে এবং সেগুলো কিন্তু নিষ্পত্তি হয়ে থাকে। তো মাদারীপুরে যে গ্রাম আদালতে গত 1 বছর অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 1200 মামলা নিষ্পত্তি হয়েছে এবং এই মামলার ক্ষেত্রে মাত্র 10 টাকা থেকে সর্বোচ্চ 20 টাকা কোর্ট ফি দিয়ে, অর্থাৎ ন্যূনতম ফি দিয়ে কিন্তু অভিযোগকারী এই গ্রাম আদালতে অভিযোগ দায়ের করতে পারেন। সেক্ষেত্রে কোনো আইনজীবীরও প্রয়োজন হয় না। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে গ্রাম আদালতের কার্যক্রম তার সবশেষ। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খুঁটি বসানোর পাশাপাশি শামিয়ানা টাঙানো ও সেলাইয়ে অংশ নিচ্ছে মুসল্লিরা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ইতিমধ্যে 80% বেশি কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংশ্লিষ্টরা। কোথাও চলছে মাইক টানানো, আবার কোথাও চলছে লাইট লাগানোর কাজ। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ময়দানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত মুসল্লিরা। শুধু গাজীপুর নয়, ঢাকা সহ আশেপাশের জেলা থেকে প্রতিদিন খেদমতের জন্য আসছেন তাবলিগ জামায়াতের সাথীরা। 160 একর আয়তনের মাঠের বড় অংশ জুড়েই টান হচ্ছে শামিয়ানা। আলেম ওলামা দলের যারা আমরা সাথী, আমরা সবাই শ্রম দিতেছি। বিভিন্ন রকমের কাজ আছে, যেমন উপরে রশি সেলাই করার জন্য, তিরপল টাঙানোর জন্য, এরপরে পাইপ ফিটিং এর কিছু কাজ আছে। আমরা ওইদিকে কিছু খাবার রান্না করার জন্য চুলা দিয়ে আসলাম। মাঠের একাংশে টিনের ছাউনি দিয়ে খিত্তা তৈরি করে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। চলছে বিদ্যুৎ সরবরাহের লাইন টানার কাজও। আপনি একজনকে সাথীকে বলছেন যে আপনি কি মাঠে কাজ করতে আসছেন, যে জি আমি মাঠে কাজ, তাহলে আপনি এক কাজ করেন, আমার সাথে এই কাজটা ধরেন, তাহলে আপনি এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ওই সাথী
আনন্দের সাথে একমাত্রের সাথে আপনার কাজটা ধরে একসাথে করে নিয়ে নিতেছে, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত আর কি। এখানে সবাই যখন একত্রে সমাবেশ হবে তখনই আমাদের এই মেহনতটা সাকসেসফুল হবে। এদিকে ইজতেমার মাঠের নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তুরাগের দুই তীরের মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেজন্য নদের উপর নির্মিত হচ্ছে অস্থায়ী পন্টন। আর ইতোমধ্যেই ৮০%-এরও বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন আয়োজন সংশ্লিষ্টরা। সামিয়ানা টানাচ্ছি, এটা মাইক লাগাইতে হবে, তার লাগাইতে হবে, অনেক এরকম 10% কাজ বাকি আছে। তা আলহামদুলিল্লাহ এই 10% কাজ ইনশাল্লাহ ইজতেমার আগে ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে। নিজের আগ্রহ করে কাজ করছে। এই যেমন আমরা অনেকের লোক আছে রাত্রে 12 ঘন্টা ডিউটি করছে, ডিউটি করে এখনো ঘুমায় নাই, এই কাজের জন্য এখানে চলে আসছে। আমরা কাজ করতে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শাকির আহমেদ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। 4 বছর আগে ভবনের পাইলিং শেষ করে 50 লাখ টাকা বিল তুলে নিয়ে আর কোনো কাজ করেনি ঠিকাদার। অথচ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবনে পাঠদান কার্যক্রম চলছে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। দ্রুত ভবন নির্মাণের কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। ভেঙে গেছে আধা পাকা ভবনের পিলার, মরিচা ধরেছে টিনের চালে, পলেস্তারা খসে পড়ার পাশাপাশি দেয়াল জুড়ে অসংখ্য ফাটল। এরই মধ্যে চলছে পাঠদান কার্যক্রম। শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে 2021 সালে নতুন ভবন নির্মাণের অনুমোদন দেয় সরকার। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু ভবনের পাইলিং শেষ করে 50 লাখ টাকা বিল তুলে ফেলে রেখেছে কাজ। অথচ 5টি শ্রেণীর জন্য 4টি কক্ষ আর 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জায়গা হয়েছে স্টোর রুমের পুরাতন চেয়ার টেবিলের মাঝে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। দ্রুত ভবন নির্মাণের কাজ চালুর দাবি সংশ্লিষ্টদের। আমাদের স্কুলে 2021 সালে নতুন ভবন নির্মাণ করার কথা ছিল, কিন্তু এখন 2021 সাল, 22 সাল, 23 সাল পেরিয়ে 24 সাল পেরিয়ে 25 সাল আমরা পাড়া দিয়ে ফেললাম, কিন্তু এখন আমাদের সেই ভবনটা হয়নি। স্কুলের স্টুডেন্ট দিন দিন কমে যাচ্ছে, কারণ হচ্ছে এই ভাঙ্গাচুরা ভবনে গার্ডিয়ানও মানে সন্তানকে দিতে চায় না, আর স্টুডেন্টরাও আসতে চায় না। শিক্ষার মান এবং পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই ভবনটি অতি দ্রুত আমাদের করা দরকার। আমরা অতি শীঘ্র এই বিল্ডিংটি নির্মাণ কাজ শেষ করার প্রয়োজন মনে করছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। তবে দ্রুত ভবন নির্মাণ কাজ শুরুর আশ্বাস শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। বালিকা উচ্চ বিদ্যালয়ের কাজটি দ্রুত শেষ করার জন্য আমরা ঠিকাদারকে বারবার মৌখিক এবং লিখিতভাবে চিঠি দেওয়া হচ্ছে। নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,31,00,000 টাকা। বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা 3 শতাধিক। সময় সংবাদ, শরীয়তপুর। 63 ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আবহাওয়া কৃষি পূর্বাভাস যন্ত্র 3 বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বায়ু প্রবাহ, আলোক ঘণ্টা, বৃষ্টির পরিমাপ ও ঝড়ের পূর্বাভাস 3 দিন আগের ও 3 দিন পরের তথ্য পাচ্ছেন না কৃষক। কিন্তু প্রায় 3 বছর ধরে এসব যন্ত্রই বিকল। এজন্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে প্রান্তিক পর্যায়ে ফসল রক্ষা করা কঠিন। কৃষি বিভাগ বলছে যন্ত্রগুলো মেইনটেইন না করার ব্যবস্থা না রেখেই প্রকল্প শেষ করায় এটি সচল রাখা যায়নি। শুষ্ক মৌসুমে পদ্মা যমুনার মোহনার আশপাশে বিভিন্ন স্থানে ডুবোচরে আটকে যাচ্ছে জাহাজ। মানিকগঞ্জের ঝুরিয়াবাদ এলাকায় বোঝাইকৃত পণ্যের অর্ধেক নামিয়ে পাবনা যেতে হচ্ছে নৌযানগুলোকে। সঙ্গে বেড়েছে চুরি ডাকাতির মতো ঘটনাও। তবে সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পাবনার বাঘাবাড়ি ও নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা লাইটার জাহাজগুলো মানিকগঞ্জের পদ্মা যমুনার মোহনা অঞ্চলে আটকে যাচ্ছে। নাব্য সংকটের কারণে বাধ্য হয়ে শিবালয় উপজেলার ঝুরিয়াবাদ এলাকায় বোঝাইকৃত পণ্যের অর্ধেক নামিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। শুষ্ক মৌসুমে পদ্মা যমুনার মোহনার আশপাশে বিভিন্ন স্থানে ডুবো চরে জাহাজ নদীতে আটকে থাকছে। এতে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় ও অর্থ। চোর ডাকাইতের ভয় আছে, পানি কম আছে নদীতে। সরকার যদি আমাদের এই নদীপথে যে নব্যতা যদি ফিরায় দেয়, তাহলে আমরা পুনরায় আবার আগের সাবকে আমরা যেতে পারবো। নাব্য বাড়াতে 10টি ড্রেজারের মধ্যে 6টি দিয়ে ডুবোচর কাটার কার্যক্রম চলমান আছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের 10টা নিয়োজিত আছে,
বর্তমানে 6টা চালু আছে। এদিকে নদীপথের চুরি ডাকাতি রোধে নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি পুলিশের। কোনো ভয়ভীতি বা কোনো ধরনের সহিংস ঘটনা, কোনো দুষ্কৃতির আঘাত যাতে না ঘটে সেই জন্য আমরা সবসময় তৎপর আছি। পদ্মা যমুনার বাঘাবাড়ি নগরবাড়ি চ্যানেলের কৈতলা, আন্ধারমানিক, বাহাদুরপুর এলাকায় ডুবোচরের মাত্রাটা অনেক বেশি। সময় সংবাদ, মানিকগঞ্জ। কম খরচে বেশি লাভ হওয়ায় রাজবাড়ীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষা আবাদ। চলতি বছর রাজবাড়ীতে 5,655 হেক্টর জমিতে বাড়ি, বিনা ও টারি সহ নানা জাতের সরিষার আবাদ উৎপন্ন হয়েছে। লক্ষ্যমাত্রা 8,515 মেট্রিক টন। কৃষকরা জানান 3 মাসের কম সময়ে ফসলটি ঘরে তোলা যায়। বিঘা প্রতি 5,000 টাকা উৎপাদন খরচ হলেও 20,000 টাকায় বিক্রি করা যায় উৎপাদিত সরিষা। আবাদ বাড়াতে সহায়তার আশ্বাস কৃষি বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে এখনও 6টি লেভেল ক্রসিং অরক্ষিত। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দ্রুত ঝুঁকিমুক্ত করার দাবি স্থানীয়দের। এবং মাদারীপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম আদালত। 1 বছরে 1000-এরও বেশি মামলা নিষ্পত্তি। অপরাধ কমার দাবি ইউপি চেয়ারম্যানদের। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।